চুলগুলো অনেকটাই সাদা হয়ে গেছে। ফর্সা গালজোড়া দুপাশে ভেঙে পড়েছে। অনেকটা কুচকেছে শরীরের চামড়া। গায়ের রংটাও ময়লা হয়ে গেছে। আগের সেই ফর্সা ভাবটা আর নেই। কপাল কুচকে গেছে। ভাঁজ পড়েছে 2-3টা। কেমন রোগা রোগা শরীর। ওয়াসেনাতের মাথা তার মায়ের কোলে। কোল থেকে তাকিয়ে সে এক অবিশ্বাস্য সত্যি দেখছে। ওয়াসেনাত লাফিয়ে উঠে বসল। মায়ের মুখোমুখি মুখ করে বসেছে। ওয়াসেনাত মায়ের হাত নিজের হাতের মুঠোয় নেয়। কি শুকিয়ে গেছে হাতটা। হাড্ডিগুলো দেখা যাচ্ছে। গলার হাড্ডি দেখা যাচ্ছে। এত রোগা কেন তার মা? কিভাবে হলো? এতদিন কোথায় ছিল? সবাই তাকে মৃত কেন বলল? কেন সে এতদিন তাকে মৃত হিসেবে জেনে এসেছে? কে করেছে তার মায়ের এমন বাজে অবস্থা? এত প্রশ্নকে ঠেলে দেয় ওয়াসেনাত। কোনো কথা না বলেই হামলে পড়ে মায়ের বুকের উপরে। চিৎকার করে কাঁদছে সে। মুখে আম্মু আম্মু ডাক। ওয়াশিকা নিজেও কাঁদছে। তার এত বেশি আনন্দ হচ্ছে যে হাত পা কাঁপছে। 2 হাত তুলে সে মেয়েকে জড়িয়েও নিতে পারছে না। কত বছর পরে মেয়েকে পেয়েছে বুকে। তার সবই শান্তিময় লাগছে। ওয়াসেনাতের কথা বুঝাই যাচ্ছে না। সে কত কথা যে বলছে বলার বাহিরে। অরিত্রাণ দাঁড়িয়ে আছে তৌফিকের পাশে। চোখ তার মা মেয়ের দিকে। ওয়াশিকা মেয়েকে 2 হাতে শক্ত করে জড়িয়ে নেয়। এত শক্ত করে জড়িয়ে নিয়েছে যে ছাড়ানোর শক্তই নেই কারো। ওয়াসেনাত অনুভব করছে তার মা কাঁপছে। অরিত্রাণ একটু দেয়াল ঘেঁষে দাঁড়াতেই তৌফিকের সাথে বেসামানভাবে হালকা ধাক্কা লেগে যায়। তৌফিক ভ্রু কুঁচকে তাকায়। অরিত্রাণ ভরকে যায়। একদম পাশ থেকে সরে বহু দূরে চলে যায় সে। তৌফিককে যে অরিত্রাণ নিজের অজান্তেই ভয় পায় এটা অরিত্রাণের জানা নেই। তৌফিক তীক্ষ্ণ চোখে তাকায় অরিত্রাণের দিকে। অরিত্রাণের চোখে চোখ পড়তেই অরিত্রাণ দ্রুত সরিয়ে নেয়। লোকটার চোখে তার মতোই আগুন। 2 আগুন মিলে ভয়ঙ্কর অবস্থা হয় চোখে চোখ পড়লে। ওয়াসেনাতের এমন বেসামাল কান্না দেখে হতবাক অরিত্রাণ। সে ভাবছে এই মেয়ের চোখে কি সাগর আছে? কান্নার সাগর। তাহলে এক সাগর কান্না সে ধার চাইবে। কারণ তার চোখে তো পানিই নেই। ওয়াসেনাতের কান্না থামে ঘণ্টা খানেক পরে। চোখ ফুলিয়ে লাল। তার মায়ের অবস্থাও একই। অরিত্রাণ এবার এই কান্নায় অতিষ্ঠ হয়ে সামনে এগিয়ে এসে বলল, উনাকে হসপিটালে নেওয়া উচিত। যদিও এখানে আমি ডাক্তার রেখেছি, তবুও আজ হসপিটালে নিয়ে যেতে বলেছে ডাক্তার। অবস্থা ভালো না। খাওয়া দাওয়া কয়নি অনেক দিন। যদিও হতো খুবই কম। ওয়াসেনাতের অনেক প্রশ্ন চেপে যেতে হয়েছে। পাশের রুম থেকে চিৎকারের শব্দ আসছে অনেক। ওয়াসেনাত এতটাই শকট ছিল যে সেদিকে তার মন ছিল না। এখন মনে পড়েছে। চিৎকার আরও বাড়ছে। ওয়াসেনাত মায়ের হাত ধরে বলল, আম্মু তুমি কোথায় ছিলা? আর আমরা তো সবাই ভেবেছি তুমি। ওয়াসেনাত আর বলল না। সে আবার কেঁদে উঠেছে। ওয়াশিকা এবার হালকা হাসার চেষ্টা করল। বলল, সে অনেক কাহিনী বললে প্রথম থেকে বলতে হবে। তোমারও শুনতে ভালো লাগবে না মামনি। আমার তো বাঁচারই কথা ছিল না। ইমান শয়তান জেলে ছিল তাই তো বেঁচে ছিলাম। ওই শয়তান আমার জন্য এক নিরীহ মেয়েকে খুন করেছে। যাকে তোমরা আমি রূপে দেখেছ সে আমি নই। কৌতূহলী চোখে মায়ের দিকে কয়েক পলক তাকিয়ে থাকে ওয়াসেনাত। তার এসব কথা শুনতে ভালো লাগছে না। যে মরেছে তার জন্য তার দুঃখ হলেও সে যে তার মা নয় এটা ভেবে সে খুবই খুশি। অরিত্রাণ আর কথা বাড়াতে দিল না। তার লোকেরা সবার চোখ বেঁধে দিল।
এই ঘরের অবস্থা দেখলে ওয়াসেনাত বা তার মা আবার সেন্সলেস হয়ে যেতে পারে, আর সে এটা চায় না। ওয়াসেনাত তার মায়ের সাথে গাড়িতে উঠে বসেছে। তৌফিক অরিত্রানের দিকে কাটকাট চোখে তাকিয়ে বলল, আমার ইমানের সাথে বোঝাপড়া আছে, আমি এখানেই থাকব। অরিত্রান কিছুই বলল না। পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে সে। ওয়াসেনাতের এত সময় পরে মনে পড়েছে অরিত্রান তার মাকে বাঁচিয়েছে। তার মাই কিছুক্ষণ আগে বলেছে। ওয়াসেনাত আনন্দে আত্মহারা হয়ে সবকিছু ভুলে গাড়ি থেকে লাফিয়ে অরিত্রানকে জড়িয়ে ধরে। কান্না কান্না সুরে বলে, আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানা নেই আমার। আপনি আমার জীবনের সেরা সারপ্রাইজটা দিলেন। জীবনেও আপনার ঋণ শোধ করতে পারব না, জীবনেও না। চোখ ঘুরিয়ে একবার তৌফিকের দিকে তাকালো অরিত্রান। তৌফিকের চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। অরিত্রান ওয়াসেনাতের গায়ে হাত লাগাল না। শত হোক তৌফিক এতে মহা রাগা রেগে যাবে। বাবা মেয়ের মাঝে রাগের জন্ম দিতে সে চায় না। তাই ফিসফিস করে বলল, পরিজা তোমার বাবা দেখছে। আমার ধন্যবাদটা তুলে রাখো, আমি পরে এসে নিয়ে যাব। এখন যাও। বাবার কথা কানে যেতেই চট করে ওয়াসেনাত অরিত্রানকে ছেড়ে দিল। ভীতু ভীতু চোখে বাবার দিকে একবার তাকিয়ে এসে চোখ সরিয়ে নিল। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে হচ্ছে। অরিত্রান হেসে পরিস্থিতি সামলে নেওয়ার জন্য বলল, আপনার মেয়ে খুশিতে পাগল পাগল হয়ে যায় রাইট? তৌফিক আগুন চোখে তাকায়। অরিত্রান চোখ সরিয়ে হাসে। ওয়াসেনাত মায়ের পাশে বসে পড়ে। ওয়াশিকা হাত দিয়ে অরিত্রানকে ইশারা করে। অরিত্রান অবাক হয়। আঙ্গুল তুলে নিজেকে দেখায়। ওয়াশিকা মুচকি হেসে মাথা নাড়ায়। অরিত্রান তার পাশে দাঁড়ায়। অদ্ভুত কাণ্ডের মতো তিনি অরিত্রানের মাথায় হাত বুলিয়ে দেয়। মুচকি হাসি হাসে। অরিত্রান হতবাক। সাথে তৌফিক। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে তৌফিক বলল, কত খুন করেছেন মিস্টার অরিত্রান? তৌফিকের এমন কথায় অরিত্রান হাসল। বলল, সেটা জেনে কি হবে বলুন তো? একটা কম বেশি বললেও আপনার মতের পরিবর্তন হবে না আমি জানি। তীক্ষ্ণ চোখে তাকায় তৌফিক। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, আমাদের জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ অনেক কম হবে। আপনার মতো মানুষ আমাদের হেল্প করেছেন তার জন্য সত্যি কৃতজ্ঞ। কিছুক্ষণ থেমে আবার বলল, তবে আমার মেয়েকে দিয়ে আমি আপনার ঋণ পরিশোধ করব তা আপনার ভুল ধারণা। আমার মেয়ে আমার জীবন। তাকে আমি কখনো আপনার মতো ঝুঁকিপূর্ণ মানুষের হাতে তুলে দিব না, কখনোই না। আমার জীবন থাকতে তো নয়ই। তৌফিকের কথায় পূর্ণ রাগ খুঁজে পাচ্ছে অরিত্রান। তৌফিক ফোঁস ফোঁস করছে রাগে। ব্যাপারটা বুঝতে পেরে অরিত্রান বলল, আমি কেমন জেনেই যদি আপনার মেয়ের আমাকে পছন্দ হয়? তৌফিক আরও ফোঁস করে উঠল। রাগে তার শরীর জ্বলছে। তেজি একটা শ্বাস ফেলে সে বলল, আমার মেয়ে আপনার মতো ছেলেকে কখনো পছন্দ করবে না। আর করলেও আমি তা মেনে নিব না। আমি মেনে নিব না মানে সেও আমার কথার অবাধ্য হবে না। ও আমার মেয়ে আমার। আপনি আমার মেয়ের থেকে দূরে থাকবেন আশা করি। বহু দূরে। যাতে খারাপ ছায়াও না পড়ে তার জীবনে। লাল চোখে তাকালো তৌফিক। আমার কথাটা অরিত্রানের গায়ে লাগছে খুব। সে তো চাইলেও এমন অধিকার লাগিয়ে কথা বলতে পারছে না। এতেই তার রাগ উঠছে। ওয়াসেনাতকে তো তার লাগবেই। জীবনের প্রথম ভালোবাসা। একে কিভাবে হারাবে সে? তার প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম অনুভূতি। তাকে অন্য কারো হতে দিতে পারে না।
কিছুতেই না। অরিত্রাণ নিজের চুল পিছনে টেনে নেয়। ভয় ভীতি তাকে আঁকড়ে নিচ্ছে নিজেদের মাঝে। ওয়াসেনাথের বাবা রাজি না হলে সে কখনোই ওয়াসেনাথকে পাবে না, কখনোই না। এটা ভাবতেই কেমন দম বন্ধ লাগছে তার। অরিত্রাণ দাঁড়িয়ে পড়ল, আর সামনে এগল না। তার লোকেরা পানি নিয়ে এসেছে। তৌফিক অরিত্রাণকে পর্যবেক্ষণ করছে, দেখছে ঘুরে ঘুরে, বাড়িটা দেখছে। না, এই ছেলে তার মেয়ের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে তার জানা হয়ে গেছে। যে এত এত মানুষ মারে সে নিশ্চয়ই তার মেয়েকে ইউজ করছে। নিশ্চয়ই না, অবশ্যই মনে হচ্ছে তার। অরিত্রাণ কেন যেন তৌফিকে খুবই সম্মান দেখাচ্ছে। ব্যাপারটা সে নিজেও জানে না। কোথাও যেন অনেক সম্মান কাজ করছে এই লোকটার জন্য। নিজের সাদা সোফা ছেড়ে দিয়েছে তৌফিককে। অরিত্রাণ টেবিলের উপরে উঠে বসেছে। তার সামনেই বসে আছে ইমান। দেশ ছাড়তে তো চেয়েছে, কিন্তু অরিত্রাণের কারণে তা আর পারল না। ইমানের পাশেই ইহানকে বেঁধে রাখা হয়েছে। ইহান চিৎকার চেঁচামেচি করছে। অরিত্রাণের লোকেরা তার মুখে রুমাল ঢুকিয়ে দিয়েছে। অরিত্রাণের হাতে ধারালো ছুরি দেখে চোখ উল্টে তাকালো তৌফিক। অরিত্রাণ বেশ স্বাভাবিক। পাগুলোকে সে সামনের চেয়ারে তুলে দিয়েছে। হাতের ছুরি ইমানের সামনে ঘুরিয়ে বলল, তা শুরু কর। ইমান রেগে বলল, কি শুরু করব? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? কেন? আমার বিদেশে যাওয়া প্রয়োজন? তোমার জন্য যেতে পারছি না। হো হো করে হেসে উঠে অরিত্রাণ। নিজের হাসি না দমিয়ে বলল, তোর কাজ বিদেশে না তো, আমার কাছে। তা তোর এত কিসের তাড়া বলতো? আমি নিজে বরং তোরে নিয়ে দিয়ে আসব। নিজের প্রাইভেট বিমানে করে। বল, দেখ যেতে দে। ভালো হবে না কিন্তু আমার সাথে পাঙ্গা নিলে? অরিত্রাণ চোখ বড় করে ফেলল। ভয় পাওয়ার একটা ভাব নিয়ে বলল, ভয় পেয়ে গেছি আঙ্কেল। ওহ, এখন কি হবে? এত ভয় কোথায় রাখি বলো তো? অরিত্রাণ ছুরি বসিয়ে গিয়েছে ইমানের আঙ্গুলে। এক টানে বৃদ্ধা আঙ্গুল নিচে পড়ে গেছে। তৌফিক লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এমন মজার ছলে অরিত্রাণ এই কাজ করবে তার জানা ছিল না। অরিত্রাণ স্বাভাবিকভাবে আবার বসে পড় টেবিলের উপরে। তৌফিক নির্বাক। ইমান চিৎকার করতে করতে বলল, আমার আঙ্গুল। অরিত্রাণ চুক চুক করে শব্দ করে বলল, আহ, আঙ্গুল বেচারা। আচ্ছা, এবার কি বাকিগুলোও ফেলে দিব? আতকে উঠে ইমান চেঁচিয়ে বলল, তুই যা চাস তাই হবে। আমার আঙ্গুলের কিছু করিস না। বল, কি জানতে চাস? হাসতে হাসতে অরিত্রাণ বলল, প্রথম থেকে শুনতে চাই। আশিক খানের সাথে পরিচয় থেকে শুরু করে সব। বল। ভয় আতকে উঠা চোখে তৌফিক তাকিয়ে আছে। অরিত্রাণ তৌফিকের দিকে তাকিয়ে বলল, ঈশ্বর, আপনি ভয় পেয়ে গেছেন না? আমি কিন্তু আপনাকে থাকতে বলিনি। আপনি নিজে থাকতে চেয়েছেন। আর আপনার ওয়াইফের সাথে এই 3 বছর কি কি হয়েছে আপনারও জানার অধিকার আছে, তাই আমিও আর নিষেধ করিনি। এতে আমার কি দোষ মিস্টার তৌফিক? তীর ছুড়া কথায় তৌফিক দাঁতে দাঁত চাপল। তার নিজেরই ভয় লাগছে এই ছেলেকে। অরিত্রাণ নিজের লোকেদের দিকে তাকিয়ে বলল, মেহমানদারি করতে পারছ না নাকি? নাকি বাংলাদেশে এই নিয়ম নেই? উপস্থিত সবাই দৌড়ে বাহিরে গেল। কোথেকে যেন কোল্ডড্রিঙ্কসের বোতল নিয়ে এসে তৌফিকের সামনে দিল। তৌফিক বিস্ময়ে হতবাক। তার বুক কাঁপছে। হার্টের প্রবলেম আছে তার। এসব দেখতে পারে না তিনি।
দুর্বল হার্টের অধিকারী তিনি। তৌফিক হাতের উল্টো পিঠ দিয়ে গড়িয়ে পড়া ঘাম মুছে নিল। অরিত্রাণ হুঙ্কার তুলে ইমানকে বলল, বলা শুরু করবি নাকি বাকি আঙ্গুল ফেলে দিব? না না, করে চেঁচিয়ে উঠল ইমান। তো বল। শান্ত কণ্ঠ অরিত্রাণের। তৌফিক বুঝে উঠতে পারছে না কোনটা অরিত্রাণের আসল রূপ। ইমান বলল, আশিকের সাথে আমি একসাথে জব করতাম। প্রথমে বন্ধুত্ব করি সে বড় লোকের ছেলে ভেবে। পরে জানতে পারি তাকে তার বাবা মেনে নিচ্ছে না। তাই দূরে সরে যেতে চাই। টাকা নেই তো বন্ধুত্ব দিয়ে কি কাম? কিন্তু তখনই আশিক নিজের বড় অঙ্কের টাকা বের করে। তার জমানো অনেক টাকা আছে। প্রথমে সেগুলো চুরি করতে চেয়েছিলাম। পরে প্ল্যান চেঞ্জ করলাম। ব্যবসায় তার সঙ্গী হলাম। প্রচণ্ড বুদ্ধিমান ছিল আশিক। কম সময়ে বেশ নাম কামিয়ে ফেলল সে। গাড়ি বাড়ি সব হল। আমারও কম হয়নি। কিন্তু তার বেশি এটা আমি সহ্য করতে পারলাম না। তার উপর অমিতাকে আমি পছন্দ করতাম। অরিত্রাণ কিছু বলছে না। সে এমনভাবে সব শুনছে যেন এই সবই সে জানত। তৌফিক নিজেই অবাক হয়ে বলল, কি? হুম। অমিতা তুর্কি মেয়ে। রূপ তার ঝরে পড়ার মতো। প্রথম দেখায় মাথা খারাপ আমার। তার জন্যই নিজের বউকে খুন করেছি। ভেবেছি আশিক আর অরিত্রাণকে সরিয়ে আমি, সে আর ইহান পরিবার তৈরি করব। তাই তো নিজের স্ত্রীকে আগে সরিয়ে দিয়েছি। ইহান হতভম্ব নয়নে তাকিয়ে আছে। এতক্ষণের নড়চড় বন্ধ তার। চোখ তার লাল লাল হয়ে আছে। তার মা, নিজের মা, যিনি তাকে জন্ম দিয়েছে তাকে তার বাবা নিজে মেরেছে। কিন্তু তার বাবা তাকে কেন বলল তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল? কেন? ছি, এত জঘন্য তার বাবা। বাবা কথাটা মনে মনে ভাবতেও ঘৃণা হচ্ছে ইহানের। তৌফিক তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। তিনি অরিত্রাণকে বুঝতে চাচ্ছে। কি করবে অরিত্রাণ দেখতে চাচ্ছে। ইহানের থেমে যাওয়া দেখে তিনি তার দিকে তাকায়। ইহান বাকরুদ্ধ তো অনেক আগেই হয়েছে। সাথে এখন অনুভূতি শূন্য। একদম শূন্য হয়ে বসে আছে সে। চোখ তার ইমানের দিকে। তার বাবা তার মাকে মেরেছে, তাও অন্যের স্ত্রীর জন্য। রাগে ফেটে পড়ছে সে। ভিতর থেকে রাগের ফোঁস ফোঁস শব্দ বেরিয়ে আসছে তার। এত রাগ এই জীবনে আর কখনোই হয়নি তার। ওয়াসেনাথকে অরিত্রাণের বাহুতে দেখেও না। শান্ত একটা সুর তুলে অরিত্রাণ বলল, ইহানের মুখের কাপড় বের করে দে। যেমন কথা তেমন কাজ। খুলে দেওয়া হয়েছে ইহানের মুখের কাপড়। ইহান কিছুক্ষণ হাঁপাল। শরীর ঘেমেছে অনেকখানি। টেবিলের উপরে রাখা গ্লাস ভর্তি পানি অরিত্রাণ ছুঁড়ে দিল ইহানের মুখে। চোখে মুখে পানির ঝাপটাতে ইহানের দম বন্ধ অবস্থা। কাশতে শুরু করেছে সে। অরিত্রাণ ঘাড় কাত করে ইমানের দিকে তাকায়। ইমান চুপ করে আছে। চোখ তার নিচের দিকে। এদের সবার মাঝে সবচাইতে উদ্বিগ্ন তৌফিক। সে জানতে চায় পুরো অতীত। যদিও সে একটু আকটু জানে, তবুও তার জানার ইচ্ছের শেষ নেই। কৌতূহলী হয়ে তিনি বলল, তারপর বলছেন না কেন? চুপ করে না থেকে বলুন। অরিত্রাণ হাত উঁচিয়ে তৌফিককে বলল, আরে আপনার দেখি সবাইকে আপনি আপনি করার গুণ আছে। আমাকেও আপনি আপনি করেন। এখন এই কুত্তা কেউ করছেন। ভালো, খুবই ভালো। আমাকে আর আপনি আপনি করবেন না। বিস্মিত হয়ে তৌফিক কিছু মুহূর্ত তাকিয়েছিল অরিত্রাণের দিকে। বিচলিত কণ্ঠে বলে, তাহলে আপনাকে কি বলবো? তুই তো বলাই যাবে না।
আবার আপনি। প্রথম ভুল ক্ষমা করলাম। আপনি আমাকে তুমি বলবেন। তুইটা কেমন যেন শোনায়। কিছুই বলল না তৌফিক। চোখ সরিয়ে ইমানের দিকে তাকালো। ইমানের চোখে মুখে ভয়। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে নিজের আঙ্গুলের দিকে। কি নির্মমভাবে পড়ে আছে ফ্লোরে। রক্ত এখনো ঝরছে হাত থেকে। ফোঁটা ফোঁটা বিন্দু জমা হচ্ছে নিচের ফ্লোরে। বিশ্রী দেখাচ্ছে। নিচের দিকে তাকাতে তাকাতেই সে আবার চেঁচিয়ে উঠল। নিচে তার দ্বিতীয় আঙ্গুল পড়ে আছে। অরিত্রাণ আর একটা আঙ্গুল ফেলে দিয়েছে। তৌফিক চোখ বুজে নিয়েছে। মনে মনে ভাবছে লোকে সত্যি বলে। এই ছেলের দয়ামায়া অনুভূতি আসলেই নেই। অরিত্রাণ এত স্বাভাবিকভাবে বসে আছে যেন কই কিছুই তো হয়নি টাইপের। ইমান চিৎকার করে যাচ্ছে। অরিত্রাণ ছুরিটা টুকটুক করে শব্দ করে বলল, আরগুলোও কি এখন কেটে ফেলব? আঙ্কেল। গলার সর্বোচ্চ জোর দিয়ে চিৎকার করে উঠেছে ইমান। চিৎকারের ধরন শুনে মনে হচ্ছে তার গলা ছিঁড়ে গড়গড় করে রক্ত বেরিয়ে আসবে। ইমান চিৎকার করে কাঁদছে। সেই কান্নায় বুক কেঁপে উঠছে তৌফিকের নিজের। সেখানে অরিত্রাণ নির্বিকার হয়ে বসে আছো। ছুরিটা পাশে রেখে টেবিলের দুপাশে হাত রেখে অরিত্রাণ শীষ বাজানো শুরু করে। মানুষ চরম বিরক্ত কিভাবে হয় তৌফিক আজ তা বুঝতে পারছে। অরিত্রাণের এমন ভয়ঙ্কর কাণ্ডগুলো তাকে সত্যি ভীতুর সাথে বিরক্ত করে তুলছে। ইমান ফরফর করে বলার ভঙ্গিতে বলল, আমি তো বলছি। তারপরেও কেন এমন করছো? শীষ থামিয়ে পূর্ণদৃষ্টি মেলে তাকায় অরিত্রাণ। ইমানের শার্টের কলার ধরতেই তৌফিক চেঁচিয়ে বলল, ওকে সব কথা বলতে তো আগে দেও। তারপরে শাস্তির ব্যাপারে দেখা যাবে। রিল্যাক্স তৌফিক সাহেব, আমি তো শুধু উঁচিয়ে থাকা এলোমেলো কলার গুছিয়ে দিচ্ছে। সব কিছুতে এত সিরিয়াস কেন হয়ে পড়ছেন? আপনার মেয়ে কিন্তু একদম সিরিয়াস না কোনো কিছুতে। কেয়ারলেস ভাব সবসময় থাকে তার মাঝে। কলার ঠিক করতে করতে বলল অরিত্রাণ। রাগে দাঁতে দাঁত চাপল তৌফিক। ক্ষুব্ধ গলায় বলল, আমার মেয়ের কথা আসছে কেন? তোমাকে আগেই বলেছি আমার মেয়েকে নিয়ে ভাবাভাবি বন্ধ করতে। ওর থেকে দূরে থাকতে বলেছি। হাসিতে ফেটে পড়ল অরিত্রাণ। লাফিয়ে টেবিলে বসতে বসতে বলল, আপনার মেয়ের কাছে কখন গেলাম যে দূরে যাব? আর আপনার মেয়ে এখন কয়েক শত কিলোমিটার দূরে আছে। আমি তো স্পাইডারম্যান না যে উড়ে উড়ে ওর কাছে চলে যাব। যাওয়ার হলে আপনি নিজেও আটকে রাখতে পারবেন না তৌফিক সাহেব। এত হাইপার কেন হচ্ছেন? আপনি দুর্বল দিল মানে হার্টের অধিকারী। পরে উল্টাপাল্টা কিছু হলে আপনার মেয়ে আমাকে ছাড়বে না। তাই কুলডাউন। আরাম করে বসে থাকুন। আর তুই, তোরে কি ইনভাইটেশন কার্ড দিতে হবে নাকি? দিকে মাথা কাত করে ইমান না বুঝালো। রিমন লাফিয়ে রুমে ঢুকেছে। তার ভাবটা এমন যেন মাত্র মহামূল্যবান কিছু মিস করতে করতে সে করল না। সবাইকে দেখে খুশিতে ফেটে পড়া গলায় সে বলল, যাক আগেই এসেছি। শুরু কর ইমাইন্নাইর বাচ্চা। ইহানের দিকে তাকিয়ে বলল, তোরে কিন্তু বলি নাই। তুই তোর বাপের পোলা কিনা এটা নিয়ে আমার বহুত সন্দেহ আছে। রিমন। ইহানের রাগী কণ্ঠ। রিমন মশা তাড়ানোর মতো করে হাত নাড়াল। ইমান বলতে শুরু করল, সে জানে আজ সে আর বাঁচবে না। মৃত্যুটা সহজভাবে চায় সে। অলরেডি 2টি আঙ্গুল হারিয়েছে। আর না। আশিকের সাথে যখন নতুন নতুন আলাপ হয় তখনই জানতে পারি তার বউ তুর্কি পলাতক। বাপ মা ছেড়ে পালিয়েছে। তুর্কি মেয়েরা সুন্দরী হয় সবারই জানা আছে।
তাই দেখার আগ্রহ জাগে মনে। অনেক দিন পরেই আশিক তার বাড়িতে নেয় আমাকে। তখন তো অমিতাকে দেখেই আমার মাথা নষ্ট। মেয়েরা সুন্দর হয় জানা আছে সবার, কিন্তু সে ছিল স্বর্গীয় হুর, বা তার চেয়েও সুন্দর। গাঢ় সবুজ দুটি চোখ, এই চোখের প্রেমেই পড়েছি। নিজের বউকে তখন আমার বিষাক্ত মনে হচ্ছিল, সব পাগল পাগল লাগছিল। তার সব কথায় আমি বিরক্ত হয়ে পড়েছিলাম। রাগের বসে একদিন মুখে বালিশ চেপে মেরে ফেলি। ঘুমের মাঝে ছিল তাই তেমন টের পায়নি সে। ইহান তখন 11 বছরের। হেনতেন বুঝিয়ে দিয়েছিলাম তাকে, সেও মেনে নিয়েছিল। আমি নতুন প্ল্যান কষি। অমিতাকে আমার চাই, সাথে আশিকের বিজনেস যেভাবে বাড়ছিল চারদিকেই আশিকের নাম ছড়িয়ে পড়ছিল। পথের কাটা আশিক আর অরিত্রাণ, এদের সরিয়ে দিলেই হয়। এই প্ল্যান শেষ করতে 2 বছর লেগে যায় আমার। সব ব্যবস্থা করে রেখেছিলাম। তার আগে আমি একটা বোকামি করেছিলাম। অমিতাকে অফার করে বসেছিলাম। তাকে বলে দিয়েছিলাম মনের কথা। ব্যাস, সে তো পুরাই আশিক দিওয়ানা। আশিক বলতে পাগল। আমার 2 গালে চড় বসিয়ে দিয়েছিল সেদিন। এতেও থেমে যায়নি। আশিককে বলেছে, আশিক আমার থেকে পার্টনারশিপ কেড়ে নেয়, শেয়ার কিনে নেয়, আমাকে বের করে দেয়। ব্যাস, রাগ আরও বাড়ে। ঈদের দিনই ছিল সুযোগ। এই দিনে অমিতা সব কাজের লোককে ছুটি দেয়, এমনকি বাড়ির গার্ডসদেরও। সেই সুযোগটা কাজে লাগিয়েছি আমি। কথার মাঝপথে থামিয়ে দিয়ে অরিত্রাণ বলল, আমার কুকুরটাকে কি করেছিস? ওকে আগেই মেরেছি। জানতাম কুকুর মনিব ভক্ত হয়, তাই 2 দিন আগেই সরিয়ে গিয়েছি। আমি যখন ঘরে ঢুকি তখন ঘরে আশিক আর অমিতাই ছিল। আমার লোকেরা তাদের বেঁধে রাখে। আমি দলিল পত্রে সই করিয়ে নিই। আশিককে মেরেছি আগেই। অমিতাকে সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু সে রাজি হল না। উল্টা আমাকে মারার চেষ্টা করল। শেষবার তার রূপের সাগরে ভাসতে চেয়েছিলাম, তাও হল না ক্যামেরাম্যানের জন্য। কেউ গোপনে এই সবই ভিডিও করেছে। টের পেতেই অমিতাকে মেরে তাকে খুঁজতে শুরু করি, কিন্তু হাত থেকে পালিয়ে যায়। সে তোমাদের বাড়িরই গার্ড ছিল। কি করে সে এসে পড়েছে কে জানে। তবে সেই সব গোলমাল করেছে। তা না হলে অরিত্রাণ খানকে শেষ করেই আসতাম। অরিত্রাণকে খুঁজতে শুরু করি আমি। অনেক খুঁজে পেয়েও যাই। বাসায় নিয়ে আসি মারার জন্য। ব্যাগ ভর্তি গহনা আর দলিল দেখে ইহান যখন আমাকে বলে, তখন আমি ইহানকে বলেছি ও সব চুরি করে এনেছে, আমার কাছে এনে দিতে, যাতে আমি পুলিশের কাছে ওগুলো জমা দিতে পারি। ইহান অন্ধের মতো আমাকে বিশ্বাস করে। সেও কথা মতো সব নিয়ে এলো। সেখানে বাগান বাড়ির সব দলিল ছিল। ইহান এই জন্যই অরিত্রাণকে পছন্দ করে না। পরে অবশ্য সে জেনেছে আমি অরিত্রাণের নামে মিথ্যা বলেছি, তাই সে অরিত্রাণকে আলাদা ভয় পায়। ভাবে অরিত্রাণ তাকে ছাড়বে না। কিন্তু অরিত্রাণ তো ভুলেই গেল সে সব। মনে রাখল আমাকে। অরিত্রাকে তখনই মেরে ফেলতাম, কিন্তু ইহানের চোখে খারাপ হতে চাইনি। তাছাড়া আশেপাশের কিছু লোক জেনে গেছে আমি একটা ছেলেকে আশ্রয় দিয়েছি, তাই অপেক্ষায় ছিলাম কখনো অরিত্রাণকে বাহিরে নিয়ে যেতে পারলেই হবে। কিন্তু তার আগেই অরিত্রাণের দাদা এসে হাজির। দিতে চাইনি, তবুও সে নাছোড়বান্দা। তখনই ভুল হয়েছিল। দুজনকেই মেরে দিলে আজকের এই দিন দেখতে হতো না। পরের ভুলটা বহু বছর পরে হয়েছে। আশিকদের বাড়ির সেই গার্ডকে আর খুঁজে পাইনি। সে কোথায় গেল কে জানে।
আমি নিজের নামে সব করে বেশ ভালোই ছিলাম। বিজনেস ছিল চট্টগ্রামে। ঢাকায়ও বিজনেস শুরু করতে চাইলাম, তাই ঢাকা চলে এলাম। বেশ কিছুদিন পরে আমি মারুফকে ও গার্ডকে দেখতে পেলাম। তার পিছু নিয়ে জানতে পেরেছি সে একটা অফিসে গার্ডের কাজ করে, তাও সাংবাদিকদের অফিসে। আমি কৌশলে একদিন মারুফের সাথে কথা বলছিলাম ভিডিও নিয়ে, কিন্তু তখনই নতুন সমস্যা হয়ে সামনে আসে ওয়াসিকা। সে আমাদের দেখে নেয়। আমি তো নিজেকে লুকিয়ে পালাতে ব্যস্ত। এটাই বড় ভুল ছিল। মারুফ ভিডিও ওয়াসিকাকে দিয়ে দেয়। মারুফকে আমি পড়ে মেরে ফেলি, কিন্তু ভিডিও পাই না। আর ভিডিও না পেলে আমার সব ফাঁস হয়ে যাবে কোনো না কোনো দিন। আমার দরকার ভিডিও, তাই ওয়াসিকাকে তুলে নিয়ে আসি। আসল বিপদটা তখনই হয়। সে ভিডিও লুকিয়ে রেখেছে। এখন ভিডিও না পেলে তাকে খুন করা যাবে না, কারণ যার কাছেই দিয়েছে সে আজ না হয় কাল পুলিশের কাছে সব দেখিয়ে দিবে। তার উপর ওয়াসিকা সাংবাদিক। আমি ঝামেলায় পড়ে গেলাম। ছাড়তেও পারবো না, মারতেও পারবো না। অন্যদিকে আমার ড্রাগ ব্যবসায় আমি ধরা পড়েছি, তাই চাইলেও এত কম সময়ে কিছুই করতে পারবো না। তাই ওয়াসিকার বদলে অন্য মেয়েকে মেরে গাড়ির নিচে ফেলে দিই। মুখটা থেতলে দিই যাতে তাকে চিনতে না পারে। জামা কাপড় সব মিলিয়ে দিই। বাকি পোস্টমর্টম রিপোর্ট বা অন্য সব ব্যাপার ইহান সামলে নেয়, যদিও সে জানে না এসব কেন করা হয়ে বা করছি। সে তো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। ওয়াসিকাকে আটকে রাখা হয়েছে গোপনে, কিন্তু অরিত্রাণ পার্টির নাম করে সবাইকে নিজের বাড়িতে নিয়ে যায়। সবাই অসচেতন হয়ে পড়ি, ভুলেই যাই ওয়াসিকার কথা। এটাকেই কাজে লাগায় অরিত্রাণ। এর মাঝে ওয়াসিকাকে অরিত্রাণ বাঁচিয়ে নেয়। আমি জানি না কিভাবে অরিত্রাণ ওয়াসিকার খবর পেয়েছে। ওকে যাতে না খুঁজে কেউ, তাই তো মরার কাহিনী সাজিয়েছি। কিন্তু অরিত্রাণ কোথা থেকে এসে সব এলোমেলো করে দিল। ইমান কেঁদে উঠেছে। ছেলেদের কান্না দেখতে বড্ড বাজে লাগে, তা আজ অরিত্রাণ বুঝতে পেরেছে। তাই নাক ছিটকে চোখ সরিয়ে নেয়। লাফিয়ে টেবিল থেকে নেমে ছুরি আঘাতে হাতের কবজি ফেলে দেয়। আতকে উঠে তৌফিক। ইহান চোখ বুজে নেয়। আর্তনাদ করে উঠে ইমান। চিৎকার করতে করতেই ইমান জ্ঞান হারায়। অরিত্রাণ সেই দৃশ্য দেখে হাসল। চোখ দিয়ে ইশারা করতেই বালতি ভর্তি পানি নিয়ে এসে ছুঁড়ে মারা হলো ইমানের মুখে। তৌফিক উঠে দাঁড়িয়ে আবার ধপাস করে বসে পড়ে। ইমান চোখ পিটপিট করে মেলে তাকাল। অরিত্রাণের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আমাকে পুলিশে দেও, ফাঁসিতে ঝুলাও, তারপরেও তুমি ছেড়ে দেও। তোমার বাবার বন্ধু ছিলাম সে হিসেবে হলেও ছেড়ে দেও। সব তো বলেছি, একটু দয়া করো। অরিত্রাণের চেহারায় কোনো দয়া দেখা গেল না। হিংস্র চেহারা শান্ত করে সে বসে আছে। অরিত্রাণের এমন ভাবলেশহীন চেহারা দেখে অনেকটা ভরকাল তৌফিক। নিজেকে সামলে তৌফিক বলল, ওকে পুলিশে দিয়ে দিলেই হবে। আমি বরং কমিশনারকে কল করছি। পকেট থেকে ফোন বের করতে শুরু করল তৌফিক। ইমান আকুতি মিনতি করছে। অরিত্রাণ বেশ শান্ত গলায় বলল, তৌফিক সাহেব, আপনার ভুল হচ্ছে তো। আপনাকে আমি সাংবাদিকতা করতে এখানে রেখেছি বলে তো আমার মনে হয় না। আপনার কি এমন মনে হচ্ছে? আমি তো আপনাকে বাংলায় কি যেন বলে না। কয়েক সেকেন্ড চিন্তা করে অরিত্রাণ একটা হাসি দিয়ে বলল, স্বামী। একজেক্টলি, আমি আপনাকে স্বামী হিসেবে এখানে রেখেছি। স্বামীর মতো কোথায় উড়া ধুনা পিটাবেন? আপনার বউকে এত বছর আটকে রেখেছে, সেই প্রতিশোধ নিবেন, তা না দেশের রিয়েল হিরো সেজে সাংবাদিক হয়ে পুলিশকে কল করছেন। আর আপনি কি ভুলে গেলেন নাকি এটা ভিলেন টু ভিলেনের মিটিং?
এখানে জাত শত্রু পুলিশ নট এলাও। বিশেষ করে অরিত্রান ডোন্ট লাইক পুলিশ। সো বসে পড়ুন জার্নালিস্ট সাহেব। তৌফিক বসল না। তিনি খুবই বিচলিত। অরিত্রান ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে ইমানের আশেপাশে ঘুরল কিছুক্ষণ। তারপর ইহানের সামনে দাঁড়িয়ে বলল, তোর বাবার সম্পর্কে তোর কি মতামত? ওপিনিয়ন জানতে চাচ্ছি তোর। বলে দে। শত হোক তোর বাপ। ইহান হাত ঝাড়াতে লাগল। চেঁচিয়ে উঠে বলল, যে আমার মাকে খুন করেছে তাকে নিয়ে আমি কিছুই বলতে চাই না। আমার ঘৃণা হচ্ছে এই লোককে নিজের বাবা হিসেবে পরিচয় দিতে। অরিত্রান হাসল। ঘুরে গিয়ে দাঁড়াল ইমানের সামনে। ইমান ভীতু চোখে তাকাল। হাঁ করে কিছু বলতে যাবে তার আগেই অরিত্রান মুখ থেকে টেনে জিহ্বা বের করে কেটে দিল। ইমানের মুখ থেকে গড়গড় করে রক্ত পড়তে শুরু করেছে। সবাই আতকে উঠেছে এবার। অরিত্রান পানি দিয়ে হাত ধুয়ে নেয়। রুম জুড়ে রক্তের ভেপসা গন্ধে ভারী হল পরিবেশ। তৌফিক চোখ বড় বড় করে শুধু তাকিয়ে আছে। আর দেখছে অরিত্রানের নৃশংসতা। কি ভয়ঙ্কর সেই দৃশ্য। ইমান আবার জ্ঞান হারাল। পানি ঢেলে আবার জ্ঞান ফিরিয়ে আনা হল। অরিত্রান হুট করেই হিংস্র হয়ে উঠল। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর লাগছে তাকে। ইমানকে সে ক্ষতবিক্ষত করছে। চিৎকার করে বলছে, আমার বাবাকে মেরেছিস ভালো কথা, তার জন্য তোকে একটা কি দুটো গুলি খেতে হতো, কিন্তু আমার মায়ের দিকে হাত বাড়িয়ে জীবনের সবচাইতে বড় ভুলটা করেছিলি। রূপ না রূপ। তোর চেহারা এমন করব যে কবরে যেয়েও নিজের চেহারা দেখে আতকে উঠবি। বাবার মতো ভালো নই আমি। আমি বাবার মতো হইনি, নিজের মতো হয়েছি। আর বন্ধু, বন্ধু মাই ফুট। আমি ভয়ঙ্কর। আমি আতঙ্ক। ক্ষমা নেই আমার কাছে। আমার আদালতে ক্ষমা নেই। অরিত্রান চিৎকার করছে। সেই চিৎকার সত্যি মারাত্মক ঠেকেছে তৌফিকের কাছে। তৌফিক অনেক সময় নিয়ে এসব দেখছে, এবার উঠে এসে অরিত্রানের হাত ধরে বলল, সে মারা গেছে অরিত্রান। সরে এসো। অরিত্রান সরল না। ইমানের শরীর ছিঁড়ে দিয়েছে ছুরির আঘাতে আঘাতে। রিমন চোখ বুজে আছে, তার নিজেরই ভয় করছে খুব। অরিত্রান হিংস্র সে জানে, কিন্তু এতটা জানা ছিল না। তৌফিক ছুরি টেনে নিয়ে নেয়। অরিত্রান লাল চোখে তাকায়। এবার ইহানের দিকে এগিয়ে যায়। সামনে দাঁড়িয়ে বলে, তোরও তো বাবার মতো অন্যের জিনিসে চোখ যায়, তোরও তার মতোই অবস্থা করা লাগবে। এটুকু বলেই অরিত্রান ইহানের গায়ে ঘুষি বসিয়ে দেয়। প্রচণ্ড ঘুষিতে ইহান চেয়ার ভেঙে লুটিয়ে পড়ে। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে তার। তৌফিক অরিত্রানের হিংস্রতা দেখে স্তব্ধ। সে ভেবে পাচ্ছে না কি করবে। অরিত্রান হুঙ্কার করে উঠছে। চিৎকার করে বলছে, ওয়াসেনাতের হাত ধরার সাহস কিভাবে হলো তোর? ওর দিকে বাজে নজর দিলি কেন? তোকে বহুবার বলেছি ওর থেকে দূরে থাকতে, কিন্তু তুই। তোকে তো আজ উপরে পাঠিয়েই ছাড়ব। তৌফিক ছুটে যায় অরিত্রানের কাছে। হাত টেনে সরাতে চায়, কিন্তু অরিত্রানের সাথে পারছে না। কেউ এগিয়েও আসছে না। রিমন নিজেও দূরে দাঁড়িয়ে। তৌফিক শান্ত গলায় বলল, ইমান তোমার বাবা মাকে মেরেছে তাই তাকে মেরেছ, কিন্তু ইহান চৌধুরী তো কিছুই করেনি, তাহলে কেন মারছ? ছেড়ে দেও। মরে যাবে তো। অরিত্রান হাত ঝাড়িয়ে নেয়। চেঁচিয়ে বলে, ও আপনার মেয়েকে বাজেভাবে ছুঁয়েছে। তার বিনিময়ে তো একে মারতেই হয়। তৌফিক অরিত্রানকে সর্বশক্তি দিয়ে ঝাঁকিয়ে তুলে। ইহান জ্ঞান হারিয়েছে। ঠাসস করে অরিত্রানের গালে চর বসিয়ে দেয় তৌফিক। চরের শব্দরুমে ছড়িয়ে বিকট শব্দে রূপ নিয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রিমন নিজেও অবাক।
ঝাঝালো গলায় তৌফিক বলল, তুমি আসলেই বেয়াদব আর বেপরোয়া ছেলে। নিষেধ করলেও সেই জিনিস করি। আরে শুধু খুন করতে পারলেই হয় না, দোষ বিচার করে শাস্তি দিতে হয়, জানো না? ইহান তার বাবার মতো কি তোমার বাবা মাকে খুন করেছে? না তো তাহলে কেন তাকে মারতে চাচ্ছ? আসলে তুমি অসভ্যে পরিণত হয়েছ। বেয়াদব ছেলে বড়দের কথা শুনতে হয়, জানো না? কেউ শিক্ষা দেয়নি তাই তো? এই যে চোরটা দিলাম, এটা শিক্ষা। খুন খারাপি করে বেরানো বন্ধ করো। চোখ বাঁকিয়ে তাকিয়ে আছে অরিত্রাণ। সবুজ চোখ স্থির। তার গালে চর পড়েছে। চর? তার তো বিশ্বাসই হচ্ছে না। চর? রিমন দৌড়ে এসে বলল, আঙ্কেল, আপনার এটা করা ঠিক হয়নি। অরিত্রাণকে আপনি মারতে পারেন না, যেখানে সবাই তাকে এত ভয় পায়। কথার মাঝপথে থামিয়ে দিয়ে তৌফিক বলল, আমার ছেলে হলে আরও কয়েক শত চর বসিয়ে দিতাম গালে। ছোট থেকে কেউ একে কিছু বলেনি তো, তাই নিজের ইচ্ছে মতো সব করেছে। কেউ যদি আরও আগে কয়েকটা চর বসিয়ে দিত তাহলে ও সোজা হয়ে যেত। বেয়াদব একটা। এই ছেলেকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো দ্রুত। কেউ নড়ছে না, অরিত্রাণের দিকে তাকিয়ে আছে। রিমন তো কাঁপছে। ওয়াসেনাতের বাবাকে এই মুহূর্তে অরিত্রাণ না জানি কি করবে। আজ পর্যন্ত তার সাথে গলা মিলিয়ে যারা উচ্চ গলায় কথা বলেছে তাদের কাউকেই ছেড়ে দেয়নি অরিত্রাণ। জীবনে প্রথম কেউ চর বসিয়েছে তার গালে। কি যে করবে কে জানে। তৌফিক ভীতিহীন চোখে অরিত্রাণের দিকে তাকায়। অরিত্রাণ পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে। তৌফিক নিজেই ইহানের হাত খুলে দেয়। তার অবস্থা খুবই খারাপ। অরিত্রাণের এমন নৃশংসতায় তিনি প্রচণ্ড বিরক্ত। ইহান ভারী, তোলা যাচ্ছে না তাকে। অরিত্রাণ তৌফিকের দিকে এগিয়ে যেতেই রিমন হাত চেপে ধরে, ছোট করে বলে, ওয়াসেনাতের বাবা উনি। কিছু করিস না প্লিজ জজ। অরিত্রাণ হাত ছাড়িয়ে নেয়। ইহানের শরীর তুলতে সাহায্য করে তৌফিককে। সবাই হতবাক চোখে তাকিয়ে আছে। তৌফিক নিজেও বেশ অবাক। অরিত্রাণ তার লোকেদের দিকে তাকিয়ে বলল, ভালো হসপিটালে নিয়ে যা। রাগী একটা দৃষ্টি নিক্ষেপ করল তৌফিক। বেরিয়ে যেতে নেয়। অরিত্রাণ মৃদু হেসে বলল, তৌফিক সাহেব, কনগ্রাচুলেশন। আই লাইক ইউর অ্যাটিটিউড মিস্টার জার্নালিস্ট। তৌফিক চোখ ঘুরিয়ে বলল, লাভ নেই। আমার মেয়েকে আমি বেঁচে থাকতে তোমার মতো ইডিয়েট, বেয়াদব টাইপের হিংস্র প্রাণীর কাছে দিব না। নিঃশব্দে হেসে তৌফিকের সামনে দাঁড়ালো অরিত্রাণ। সামনের চুল পিছনে নিতে নিতে বলল, সেটা তো পরের কথা। তবে আপনি যে আমার বাবার দায়িত্ব পালন করে গেলেন তার জন্য আপনাকে কিছু তো দেওয়া প্রয়োজন। বাবা? তোমার তোমার মতো ছেলের বাবা হতেও চাই না আমি। আর হলেও থাপড়ে সোজা করে ফেলতাম। নিজের গাল তৌফিকের দিকে এগিয়ে দিয়ে অরিত্রাণ হাসি মুখে বলল, আরে গাল এগিয়ে দিলাম, সোজা করতে পারলে করে দিন। বিনিময়ে আপনার মেয়েকে চাই। সোজা কথায় আপনার জামাতা হতে চাই। সবাই তো মেয়ের অনুমতি চায়, আমি না হয় আপনার মানে তার বাবার অনুমতি চাইছি। ভয়ঙ্কর হলেও কিছু করার নেই। এই রূপেই আপনার মেয়েকে চাই। আমি বিয়ে করতে চাই ওয়াসেনাত বিনতে তৌফিকে। তৌফিকের আর একটা চর বসিয়ে দিতে ইচ্ছে করছে। নিজের ভেতরে রাগ পুষে রেখে পাশে থাকা চেয়ার ঠেলে হনহনিয়ে বড়িয়ে গেল সে। অরিত্রাণ হাসল পিছন থেকে চেঁচিয়ে বলল, নীরবতা কি সম্মতির লক্ষণ? তৌফিক থেমে গেল। পিছনের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, জীবনেও না। আমি বেঁচে থাকতে তো একদম না।
সকাল থেকেই ঝুম বৃষ্টি। বৃষ্টির সাথে যোগ হয়েছে বাতাস। বর্ষার ঋতু যায় যায়। এই সময় বৃষ্টি নামে আপন মনে। কাল রাত থেকেই এই ঝপাং ঝপাং বৃষ্টি পড়ছে। মাতাল করা ভিজা গন্ধ ছড়িয়ে আছে চারদিকে। ঘুম ঘুম একটা পরিবেশ। ওয়াসেনাতের চোখে এখনো তীব্র ঘুম। ঘুমের কারণে চোখ খুলতে পারছে না সে। কিন্তু মাথার উপরের জানালাটা হঠাৎ কোনো কারণ ছাড়া খুলে গেছে। বিনা নোটিশে এভাবে জানালা খুলে যাওয়ার কোনো কারণ জানা নেই ওয়াসেনাতের। সকালের ঘুমটা করা হয়। জানালা খোলা থাকায় বৃষ্টির অবাধ্য ফোঁটাগুলো বিন্দু বিন্দু মুক্তদানার মতো ঝাঁপিয়ে পড়ছে ওয়াসেনাতের চোখে মুখে। মুখের বেশিরভাগ অংশ ভিজে গেছে বৃষ্টির পানিতে। চোখের উপরে এমন পানির ঝাপটায় প্রচণ্ড বিরক্ত ওয়াসেনাত। এত মজার ঘুম ভাঙার অপরাধে প্রিয় বৃষ্টিকেও বকে দিতে ইচ্ছে করছে ওয়াসেনাতের। কিন্তু বৃষ্টি তো অবাধ্য। শাসনের সুর তুলে কিছু বললেও সে শুনবে না। ওয়াসেনাত মুখ ভর্তি বিন্দু বিন্দু পানি কণা নিয়ে উঠে বসেছে। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়। রুম অন্ধকার হয়ে আছে। আকাশে কালো মেঘ। সেই মেঘের ছা যেন রুমের কোনায় কোনায় এসে মিশেছে। একছাক বিরক্তিতে চোখমুখ কুঁচকে তাকালো ওয়াসেনাত। কপালে তার পানির ছিটে। ভাঁজ পড়েছে কয়কটা। দু হাতে মুখটা মুছে নিয়ে পিছনের দিকে ফিরে তাকায় ওয়াসেনাত। বাহিরের বৃষ্টি এখন ভালো লাগলেও ঘুমটা বেশি চোখে। এই কয়েকদিনে তার ভালো ঘুম হয়নি। মায়ের সেবা আর পরীক্ষা মিলিয়ে অনেক পরিশ্রম হয়েছে তার। ভাগ্যিস রিমির বিয়ে পিছিয়ে নেওয়া হয়েছে, তা না হলে যে কি হতো ওয়াসেনাত ভেবে পায় না। ধপ করে জানালা বন্ধ করে দিয়েছে ওয়াসেনাত। বালিশে মুখ গুজে আবার শুয়ে পড়েছে সে। আজ অনেক ঘুমাবে। তার প্রচণ্ড ঘুম পাচ্ছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই কলিং বেলের বেরসিক শব্দ কানে আসে ওয়াসেনাতের। বিরক্তির সাথে রাগ মিলিয়ে বাজে একটা অনুভূতি হচ্ছে ওয়াসেনাতের। বেশ রেগেই চোখ খুলে সে। কলিং বেলও খুবই বাজেভাবে বেজেই চলেছে। কেউ খুলছেও না। সবাই যে কই এটাই বুঝতে পারছে না ওয়াসেনাত। তাকে আজ কিছুতেই ঘুমাতে দিবে না, এটাই যেন সবার পরিকল্পনা। চুপসানো মুখ নিয়ে ওয়াসেনাত বিছানায় উঠে বসে। অলস লাগছে খুব। তবু নিজেকে টেনে তুলে রুমের বাহিরে আসে সে। সামনের রুমেই মেইন দরজা। হাই তুলতে তুলতে এলোমেলো শরীরে ওয়াসেনাত দরজাটা খুলে দেয়। ঘুমের ঝোঁকে সে ঢুলে পড়ছে যেন। দরজা খুলে কে এসেছে না দেখেই সরে যেতে চায় ওয়াসেনাত। তার জীবন যেন আজ ঘুম। এই ঘুমের জন্য আজ সে সব করতে পারবে। গলার কাছের চুলগুলো সরিয়ে দিয়ে সামনে হাঁটা দেয় ওয়াসেনাত। ঠিক সেই সময়ে হঠাৎ কেউ জাপটে ধরে তাকে। প্রথমে প্রচণ্ড ভয় ওয়াসেনাত অবাক হয়ে চোখ খুলে তাকায়। সামনের মানুষগুলোকে দেখে ঘুম যেন দৌড়ে পালাল। চমকের সাথে ওয়াসেনাত অবাকও হল। ঘুম ভুলে ওয়াসেনাত দ্রুত বলল, ফুফি তোমরা? ওয়াসেনাতের ফুফি দরজার সামনে দাঁড়িয়ে আছে। যে ওয়াসেনাতকে জড়িয়ে আছে সে হচ্ছে তার মেয়ে লামিয়া। লাল লাল দাঁতে হেসে ফেলল ওয়াসেনাতের ফুফি। ঠোঁট বাঁকিয়ে বাঁকিয়ে বলল, আরে মরা মানুষ কেমতে জীবিত হয় দেখতে আইলাম। কথাটা শুনেই ওয়াসেনাত বিরক্তিতে মুখ কুঁচকাল। নাকটা কিঞ্চিত উঁচিয়ে প্রতি উত্তরে ওয়াসেনাত বলল, ফুফি ভেতরে এসো। আর প্লিজ আম্মুর সামনে এসব কথা বলবে না। আমার সামনেও না। আমি এসব পছন্দ করি না। ওয়াসেনাতের ফুফি মুখটা আরও বাঁকিয়ে নিল। লামিয়া হেসে হেসে ওয়াসেনাতের গায়ে ঢুলে পড়ছে। ওয়াসেনাত একটু নড়ে যাচ্ছে কিন্তু কিছু বলছে না। লামিয়া নিজের বড় ব্যাগটা নিয়ে এসে বলল, মামি বেঁচে আছে শুনেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তুই তো দেখিসনি। মা দেখেছে।
কত পানি দিতে হয়েছে মাথায়, আল্লাহ আল্লাহ। আমি তো মনে করছি ভূত টুত হইব। লামিয়া রুমের ভিতরে চলে গেছে। ওয়াসেনাত বেশ আর্স্ট মুখে দাঁড়িয়ে আছে। তার এই ফুফি খুব একটা সুবিধার মানুষ না। উঠতে বসতে ঠেস দিয়ে কথা বলে, যা তার একদম ভালো লাগে না। ঘুমটা তো আর হলই না, সাথে বিরক্তিও যোগ হয়েছে। তবুও ওয়াসেনাত নিজের রুমে চলে যায়। বিছানায় আবার ধপ করে শুনে পড়ে। ঠিক সেই সময়ে আবার বেসুরা কলিং বেলটা বেজে উঠেছে। ওয়াসেনাতের অবস্থা খুবই খারাপ। রেগে মেগে আগুন হয়ে ওয়াসেনাত রুমের দরজা খুলতে যায়। দরজা খুলতেই আবার কেউ তাকে জড়িয়ে নিয়েছে। আর সে হচ্ছে রিমি। রিমিকে দেখে ওয়াসেনাতের মন কিছুটা হলেও ভালো হল। তবে রিমির প্রতিও আজ সে বিরক্ত। সবাই আজ ওয়াসেনাতের ঘুমের পিছনে কেন পড়ল কে জানে। সবচাইতে বড় কথা, ওয়াসেনাতের আজকের দিন খুব একটা ভালো যাবে বলে তার মনে হচ্ছে না। সকাল থেকেই আজে বাজে ঘটনা শুরু হয়েছে বলে কথা। অরিত্রাণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল। তখনই তার চোখটা ঘুরে ঘুরে বাদামি পেটেকে আটকা পড়ে। বেশ অনেক দিন আগে ওয়াসেনাতের দেওয়া প্যাকেটের দিকে চোখ পড়ে তার। অরিত্রাণ তো ভুলেই গেছে প্যাকেটের কথা। সে এতটাই বিজি ছিল। কিন্তু কাল পর্যন্ত ওয়াসেনাথকে দেখার একটা বাহানা তার কাছে ছিল, আর তা হচ্ছে হসপিটাল। কালই বাড়ি নিয়ে যাওয়া হয়েছে ওয়াসেনাথের মাকে। এদিকে আজ ওয়াসেনাথ ভার্সিটিতেও যাবে না। দেখা হওয়ার সুযোগই নেই। ওইদিকে এই মেয়েকে না দেখলে তার যে কি হয় সে নিজেও জানে না। বড্ড বেয়ারা হয়ে পড়ছে সে। এত বেশি প্রেমে কবে যে পড়ল সে নিজেই জানে না। কয়েক কদম পিছিয়ে অরিত্রাণ প্যাকেট হাতে নেয়। রিমন ব্যস্ত পায়ে হেঁটে এসেছে অরিত্রাণের রুমে। পাশে লেগে দাঁড়াতেই ভ্রু কুঁচকে বলল, এটা কি? কৌতূহলী গলায় অরিত্রাণ বলল, আমি নিজেই জানি না। জানছ না মানে কি? তোর হাতেই তো প্যাকেট। ওয়াসেনাথ দিয়েছে। খুলে দেখা হয়নি। প্যাকেট খুলে অরিত্রাণ অবাক হয়ে গেল। সাদা কিছু একটা দেখা যাচ্ছে। কি হতে পারে ভাবতে ভাবতেই কিছু সময় পার করে দিয়েছে অরিত্রাণ। রিমন বেশ উৎফুল্ল হয়ে তাকিয়ে আছে। সাদা পাঞ্জাবির উপরে লাল কাজ। অরিত্রাণ চমকে তাকিয়ে আছে পাঞ্জাবির দিকে। রিমন ও ও করে চেঁচিয়ে ওঠে। এতে অরিত্রাণের মুখ গম্ভীর হয়। হাসি থামিয়ে রিমন বিছানায় বসে পড়ে। অরিত্রাণ পাঞ্জাবি খুলে দেখে। ভাঁজ খুলতেই হলুদ কাগজ গড়িয়ে পড়ে পাঞ্জাবির ভেতর থেকে। ছোট ছোট চোখে অরিত্রাণ সেই কাগজের দিকে তাকায়। বেশ সুন্দর করে যত্ন নিয়ে ভাঁজ করেছে সেই চিরকুট। অরিত্রাণ যেন এক পলকে বুঝতে পেরেছে। রিমনের সব কিছুতেই আগ্রহ বেশি। সেই লাফিয়ে আগে হাত বাড়ায়। কিন্তু অরিত্রাণ সেই হাত থেকে ছিনিয়ে নেয় চিরকুট। রাগী দৃষ্টি নিক্ষেপ করে রিমনের দিকে। রিমন জোরপূর্বক হেসে নিজেকে অরিত্রাণের কড়া চোখের আড়াল করে। হাতের লম্বা আঙ্গুলের ভাঁজে চিরকুট রেখে অরিত্রাণ সেই পাঞ্জাবি দেখে। না দেখেই যেন সে বুঝতে পেরেছে কত যত্ন দিয়ে তৈরি করা এই পাঞ্জাবি। ওয়াসেনাথের হাতে সূচো ফুটেছে হয়তো। অরিত্রাণের বুকে ব্যথা হয়। কেমন যেন অদেখা অনুভূতিতে ব্যথিত হয় হৃৎপিণ্ড। হাত দিয়ে ছুঁয়ে দেয় লাল কাজে। কাঁপে তার বুকের বা পাশ। নিজের এমন অনুভূতি অনুভব করে অরিত্রাণ ঠোঁট কামড়ে হাসে। পাঞ্জাবি এক হাতের ভাঁজে রেখে চিরকুটের ভাঁজ খুলে। হলুদ চিরটুকের ভাঁজ খুলছে খুব যত্নে। রিমন এতে বিরক্ত হল। এত আস্তে খোলার কি আছে? যেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চিরকুটের ভাঁজে কালো কালিতে লেখা, পাঞ্জাবি পরলে আপনাকে দারুণ লাগে।
আপনি যখন হাতা গুটিয়ে ভাঁজ করে রাখেন তখন আপনার ফর্সা হাতের কালো হালকা সোনালি লোমগুলো নিখুঁত ভঙ্গিতে লেপ্টে থাকে। তখন আপনার হাতগুলোকেও রূপবতী খেতাব দিতে ইচ্ছে হয়। সব কথা মিলিয়ে গুছিয়ে আপনাকে পাঞ্জাবিতে খুব সুন্দর লাগে। এটা আপনার ইতি। চিরকুটে ইতি হিসেবে আর কিছুই লেখা হলো না। রিমন গলা উঁচিয়ে বলল, ইতি ওয়াসেনাত লেখা উচিত ছিল। বা তোমার জান। চোখ রাঙিয়ে পাশে তাকায় অরিত্রাণ। কঠিন মুখে রিমনের দিকে তাকাতেই ভীতু হয়ে রিমন লাফিয়ে সরে দাঁড়ায়। একটুখানি হাসার চেষ্টা করে বলে, সব পড়িনি, শুধু ইতিটাই পড়েছি। গেট লস্ট রিমন। অরিত্রাণের কণ্ঠে রাগ। দ্রুত পা বাড়িয়ে রুম ত্যাগ করে। শেষ পা বাড়ানোর আগেই অরিত্রাণ হাঁক লাগিয়ে ডাক দেয়, রিমন। রিমন পিছনে ফিরে তাকায়। অরিত্রাণ ব্যস্ত গলায় বলল, চল, আজ তোর বিয়ের শপিং করতে যাব। রিমন যেন আকাশ থেকে পড়ল। মুখের ভাবটা ভারী অদ্ভুত করে বলল, আমার বিয়ের শপিং তো আগেই করা শেষ। তোকে না বলেছি আগের সপ্তাহে। অরিত্রাণ কিছু মুহূর্ত চুপ থেকে বলল, তো কি হয়েছে, আবার করবি? চল। কি বলছো ভাই, আমার লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে এই শপিং টপিং করতে করতে। বাপরে বাপ, মাইয়াগো, পুরা একটা শপিং মল দিলেও কি বলবে জানছ? জানু, আমার আরো 3টে শপিং মল চাই। আল্লাহ আল্লাহ, কি যে প্যারা। তুই একবার যা নিজের জনকে নিয়া, তারপর বুঝবি। তখন মনে হবে অরিত্রাণের বিলিয়ন বিলিয়ন টাকাও কম। আরও লাগবে। আমারে দিয়া কি যে খাটাইছে। তোরে কি বলবো, তুই তো শুনতাই চাস না। একবার শুনলেই বিয়ের আশা মাটি মাটি হয়ে যাবে। বউ মানে বউ না, শুধু ওটা একটা আস্ত জম। সারা শপিং মলে আমাকে ঘুরিয়েছে। ব্যাগগুলো পর্যন্ত হাতে নিয়ে ঘুরতে হয়েছে। বিয়ে তো নয়, যেন ফাঁসির ফান্দা। আমি তো সারা সময় জুড়ে একটা কথায় ভেবেছি, হে আল্লাহর, যুগ যুগ ধরে এই মহিলা জাতিকে কিভাবে আমাদের মতো মাসুম পুরুষ জাতি সামলায়। অরিত্রাণ নিঃশব্দে হাসছে। রিমন বলেই চলেছে, তার জীবন যে এখন ঝুঁকিতে আছে তার অরিত্রাণ বেশ বুঝতে পেরেছে। মেয়ে জাতির প্রতি বড্ড বিরক্ত সে। পারছে না এই জাতির নামটাই পৃথিবী থেকে বিলীন করে দিতে। ঈশ্বর যদি সে পারত। মনে মনে যেন এটাই বলছে। অরিত্রাণ ঠোঁটে হাত বুলিয়ে হাসছে। ধরা পড়তে চায় না সে। একজন দুঃখী মানুষের দুঃখী দুঃখী কথা শুনে হাসা মোটেও উচিত না। রিমন হাঁপিয়ে উঠেছে। বেশ করুণ একটা চেহারা নিয়ে রিমন বলল, ভাই, সব মিলিয়ে আমি শেষ। তাহলে বিয়ে ক্যান্সেল করে দি। অরিত্রাণের গভীর কণ্ঠ। না 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 না। আর্তনাদ ভরা গলা রিমনের। অরিত্রাণ হাসল। বলল, কেন? তুই তো শেষ হয়ে যাচ্ছিলি। তোকে বাঁচাতে বিয়ে বাদ দেওয়াই ভালো। মোটেও না। আমি তো ওর প্যারায় হাঁপিয়ে উঠেছি বলেছি। কিন্তু ভালোবাসি অনেক। সেই প্যারাগুলোও ভালো লাগে যখন ও সামনে থাকে। এই সামান্য কারণে আমার বিয়ের কিছু করিস না ভাই। আর ওর নামে কিছু বলবো না। ও তো এত ভালো বলে বুঝাতে পারবো না। মিথ্যা বলছি না। আমার অনেক কেয়ার করে। খাওয়ার কথা নিয়ে খুবই চিন্তিত থাকে। দিনে কয়েকবার কল করে। রাতে তো আমার সাথে একবার কথা না বললে সে ঘুমায় না। হয়েছে, এবার চুপ কর। চল শপিং করতে যাব। তুই রিমিকে কল কর। ভাই, আজ কি সূর্য উঠেনি? ভারী অবাক গলা রিমনের। উঠেছে, কিন্তু আকাশ ভর্তি মেঘ, তাই দেখা যাচ্ছে না। এবার চল। তুইও যাবি? অবাক হয়ে বলল রিমন। হুম। আবার কতগুলো টাকা নষ্ট করতে হবে? কেন?
শপিং সব তো করা শেষ, আর কি করবি? ওগুলো বাদ, টাকার চিন্তা করতে হবে না, আমি সব টাকা দিব। তোর বিয়ের শপিং আমার টাকায় হবে। ওয়াসনা তো তোদের বিয়ের শপিং করতে যায়নি, তাই ওটা বাদ। কঠিন গলায় কথাগুলো বলল অরিত্রাণ। মিনমিন গলায় রিমন বলল, বাংলাদেশের অনেক অনেক মানুষের বিয়ের শপিং করতেও তো ভাবি যায়নি, এখন তুই কি সবার বিয়ের শপিং আবার করাবি? সেটা রিমন, যাবি কি না? আচ্ছা যাব। রিমিও না মানে ভাবির বাসায়। অরিত্রাণের মুখের রাগ ঠেলে হাসি যেন ফুস করেই ফুটে উঠেছে। রিমনের চোখ এড়াল না সেই হাসি। মূল কাহিনী এবার তার মাথায় এসেছে। সে নিজেই হেসে উঠে। বাজেভাবে শব্দ করে হাসছে রিমন। অরিত্রাণ ভ্রু কচকে তাকায়। রিমন দেখেও না দেখার ভান করে নিজের হাসি চালিয়ে যায়। সকালটা বিষণ্ণ মেঘে ডেকে থাকলেও তৌফিক সাহেবের আহমেদ ভিলা রমরম করছে মানুষের ব্যস্ত পায়ের শব্দে। ওয়াসেনাত কাত হয়ে মাথায় এক হাত দিয়ে সোফার কোণ ঘেঁষে বসে আছে। তার পাশে রিমি। এই বাড়িতে আগে কখনো এত মানুষের পদচারণ দেখেনি রিমি। সে একটু না অনেকটুকু কৌতূহলী চোখে তাকিয়ে দেখছে। বাড়ির প্রাণ যে মা নামক প্রাণীটা তা যেন আজ হারে হারে বুঝতে পারছে সে। ওয়াসেনাতদের এই সুন্দর পরিবেশের বাড়িটি এতদিন তার কাছে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগত। কিন্তু আজ পরিবেশ কত পরিবর্তন হয়েছে দেখেই সে চমকিত। তৌফিক সাহেব চোখে মুখে গাম্ভীর্যতা নিয়ে বেশ মনোযোগ দিয়ে খবরের কাগজে চোখ বুলিয়ে চলেছেন। নাকের ডগায় এসে থেমেছে চমসাটা। এভাবেই তিনি চমসা পড়েন। তার মুখটা দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু খুঁজে চলেছেন তিনি। ওয়াসেনাত বেশ অনেক দিন থেকে এই জিনিসটা খেয়াল করছে, তার বাবা কিছু একটা খুঁজে চলেছে খবরের কাগজে। কিন্তু এই কিছুটা কি? তৌফিক সাহেব বেশ হতাশ হলেন মনে হয়। মুখে তার একটু রাগ খেলে গেল। ওয়াসেনাত দেখল, কিছুই বলল না। রিমি ওয়াসেনাতের কানের কাছে ফিসফিস করে বলল, জাজু কি কল করেছে? ভারী অবাক গলায় ওয়াসেনাত বলল, জিজুটা কে? আরে ওয়াসু বেবি, তুমি এত বোকা কেন? আমার তো একটাই জিজু, অরিত্রাণ জানু জিজু। তার কথাই বলছি। রিমির কণ্ঠে রসিকতা। উত্তরে একটা লাজুক হাসি হাসল ওয়াসেনাত। অরিত্রাণ সকালে কল করে না। ওয়াসেনাত ঘুমিয়ে থাকে তাই। আজ এখনো কল করেনি। হঠাৎ ওয়াসেনাতের মনে পড়ে সকাল তো 10টা বাজে, এখনো কল করেনি কেন? এত দেরি তো করে না। অরিত্রাণ খুবই সময় মানা ছেলে। সময় মেনেই সে সব করে। তাহলে আজ সময়ের এদিক সেদিকে কেন হল? ওয়াসেনাতের ভাবনার মাঝেই কলিং বেল বেজে উঠেছে। ওয়াসেনাতের রাগ লাগছে খুব করে। কি বিরক্ত, সকাল থেকে শুধু এই বাজে সুর বেজেই চলেছে। ওয়াসেনাত উঠে দরজা খুলে দিল। বাহিরে আর একজন খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তার বাবার যে কি হয়েছে কে জানে। কিছুক্ষণ পর পর বিভিন্ন পত্রিকার খবরের কাগজ নিয়ে বসছেন তিনি। ওয়াসেনাত কাগজ হাতে নিয়ে বাবাকে দেয়। আজকের সকালের খাবার একটু দেরিতেই খেতে হচ্ছে তাদের। ফুফিরা এসেছে। ফুফির দুনিয়ার হাবিজাবি কথা। তার মেয়ে কি পারে। মেয়ের জন্য কত কত ছেলে প্রস্তাব পাঠাচ্ছে, তারা এক একজন কত বড় লোক ইত্যাদি ইত্যাদি কথা নিয়ে তিনি ব্যস্ত। এসব করতে করতেই সকালের খাবার খেতে দেরি হয়ে যাচ্ছে। সবাই একসাথেই খেতে বসেছে। রিমি আজ ওয়াসেনাতের আম্মুর হাতের খাবার খাবে, তাই সেও সকাল সকাল হাজির হয়েছে। খাবার টেবিলে তেমন কথা হচ্ছে না। তৌফিক সাহেব খাবার টেবিলে কথা বলা একদম পছন্দ করেন না। সবাই নিশ্চুপ হয়ে খাচ্ছে।
থমথমে গুমুট একটা পরিবেশ তৈরি হয়েছে ঘরময়। রিমি আর ওয়াসেনাত একটা কথা বলছে, তাতেই রাগী চোখে তাকাচ্ছে তৌফিক। এতে চুপ হয়ে যায় আবার তারা। থমথমে পরিবেশকে ঠেকরে বেজে উঠে আবার কলিং বেল। ওয়াসেনাতের মুখ দেখার মতো। সেই উঠবে না আর, কিছুতেই না। তৌফিক সাহেব নিজেই উঠে দাঁড়ালেন, দরজা খুলে দিলেন। সামনের দিকে চোখ তুলে তাকাতেই অবাক হয়ে গেলেন তিনি। তির্যক চোখে তাকিয়ে বললেন, তুমি এখানে? অরিত্রাণ চোখের সানগ্লাস নামিয়ে নিতে নিতে বলল, কেন আসতে পারি না বুঝি? এটা হসপিটাল নয় যে তুমি যে কোনো সময় চলে আসবে। এটা আমার বাসা। তৌফিকের কথায় রাগটা প্রকাশ পেলেও অরিত্রাণ পাত্তা দিল না। মৃদু একটা হাসি দিয়ে সে বলল, আপনি কি অতিথিদের সাথে এমন অদ্ভুত ব্যবহার করেন তৌফিক সাহেব? শেষের কথাটা টেনে বলল অরিত্রাণ। থতমত খেয়ে কয়েক মুহূর্ত চুপ থাকল তৌফিক সাহেব। অরিত্রাণ এবং তার আশেপাশের গার্ডস আর রিমনকে দেখে তিনি বিচলিত হয়ে পড়েছেন। চোখে মুখে আতঙ্ক নিয়ে তিনি অরিত্রাণের চোখে চোখ রাখে। বলে, কি চাই এখানে এত সকাল সকাল? আপনার মেয়েকে। ছেদ করে তৌফিকের চোখ জ্বলে উঠেছে। গরম চোখে তাকায় সে অরিত্রাণের দিকে। অরিত্রাণের একটুও হেলদুল হল না। সে শটাং হয়ে দাঁড়িয়ে আছে। রিমন দাঁত বের করে হাসছে। তৌফিক চেঁচিয়ে বলল, কি বললে তুমি? আরে শুধু আপনার মেয়ে না, রিমনের হবু বউকেও লাগবে। আচ্ছা আপনার সমস্যা কি বলেন তো? মেয়ের কথা শুনলেই লাফিয়ে উঠেন কেন? অরিত্রাণের কণ্ঠ মুখস্থ হয়ে গেছে ওয়াসিকার। যেন অরিত্রাণ বাসা থেকে কথা বললেও তিনি শুনে। তার চোখে খুবই প্রিয় একজন ছেলে এখন অরিত্রাণ। অরিত্রাণের কণ্ঠ শুনেই বেরিয়ে আসলেন তিনি। মুখে একরাশ হাসি মাখিয়ে বললেন, আরে অরিত্রাণ যে, তুমি আমাদের বাসা চিনো? না চিনলে এসেছি কিভাবে বলুন তো? অরিত্রাণ হেসে বলল। ওয়াসিকা উত্তেজিত গলায় তৌফিকের দিকে তাকিয়ে বলল, এই তুমি কি গো? অতিথি এসেছে, তাদের এভাবে বাহিরে দাঁড় করিয়ে রেখেছ? এই তোমরা ভিতরে চলো তো। অরিত্রাণ পকেটে হাত গুজে তৌফিকের দিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে বলল, তৌফিক সাহেব মনে হয় চায় না আমরা ভিতরে যাই। কি তৌফিক সাহেব ভুল বলেছি কি? তৌফিক চোখ রাঙিয়ে তাকাল। অরিত্রাণ পুরো দমে তা উপেক্ষা করে হাসল। ওয়াসিকা তৌফিককে কড়া চোখ রাঙানি দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? ভেতরে ঢুকতে দিবে না নাকি? পৃথিবীর সব বাঘের মতো পুরুষ বউয়ের কাছে বিড়াল কথাটা আজ সত্যি মনে হচ্ছে রিমনের। তৌফিক সাহেব দরজা থেকে সরে দাঁড়াল। অরিত্রাণ বাংলাদেশের নিয়মকানুন কম জানে। রিমনি তাকে বলেছে কারো বাসায় যাওয়ার সময় কিছু নিতে হয়ে, বিশেষ করে খাবারের জিনিস। কি নিবে এটা চিন্তা করতে করতেই অরিত্রাণ হাঁপিয়ে উঠেছিল। বিজনেস সামলানোর চেয়ে বাঙালি কালচার সামলানো বেশি কঠিন বলেই তার মনে হয়েছে। পরে না পারতে দোকানের সব জিনিস কিনে নিয়ে এসেছে সে। গার্ডস একের পরে এক যখন ঘরের ভেতরে ঢুকাচ্ছিল তৌফিক সহ বাড়ির সবার চোখ তখন কপালে। অরিত্রাণ নিজেও ভাবছে এত জিনিস সে এনেছে? এটা মোটেও উচিত হয়নি। ঘরে এত জায়গা তো নেই। তাই বাকিগুলো ফিরিয়ে নিয়ে যেতে বলেছে সে। তৌফিক সাহেব রাগে ফসফস করছে, কিন্তু কিছু বলছে না। সোফায় বসেছে অরিত্রাণ, আর তার সামনে বসেছে তৌফিক। বাঘের মতো হিংস্র চোখে তাকিয়ে আছেন তিনি। অরিত্রাণ ভেবে পায় না এই লোক তাকে এত অপছন্দ করে কেন। রিমনের পাশ ঘেঁষে অরিত্রাণ বলল, রিমির কাছে যেতে পারিস। রিমন যেন এটাই চেয়েছে। দ্রুত উঠে পড়ে সে। এই রুমে এখন অরিত্রাণ আর তৌফিক বসে আছে।
তৌফিক রাগী একটা নিঃশ্বাস নিয়ে বলল, এখানে কেন এসেছ? জানতে পারি? সামনের কাগজ অরিত্রাণ হাতে তুলে নেয়। ভাঁজ খুলতে খুলতে বলে, আমাকে বলছেন? রাগে তৌফিকের শরীর জ্বলে উঠেছে। হসপিটালেও এই ছেলেকে সহ্য করতে হয়েছে, এখন বাসায়ও না, এটা তিনি মেনে নিবে না। দাঁতে দাঁত চেপে তিনি বললেন, আশেপাশে তুমি ছাড়া তো আর কেউ নেই, তাই অবশ্যই তোমাকে বলছি। ও বুঝতে একটু দেরি হয়েছে। আমি এসেছি কেন এটা জানার জন্য আপনি এত বেশি আগ্রহী কেন? আমি প্রশ্ন করেছি, তার উত্তর বলো। বিয়ের শপিং করতে। মানে আপনার মেয়ে এবং তার বান্ধবীকে নিয়ে বিয়ের শপিং করতে যাব? হোয়াট? তৌফিক দাঁড়িয়ে পড়েছে। অরিত্রাণ এবার একটুখানি ভরকাল। তৌফিক রেগে তেড়ে আসার ভঙ্গিতে বলল, তোমার সাহস তো কম নয়, আমাকে না বলে, না জিজ্ঞেস করে, না অনুমতি নিয়ে আমার মেয়েকে বিয়ে করার জন্য শপিং করতে যাওয়ার সাহস হলো কি করে? অরিত্রাণ শব্দ করে হাসল। ঠোঁট কামড়ে সে হাসি থামিয়ে বলল, কুল তৌফিক সাহেব, এত হাইপার হচ্ছেন কেন? আপনার যে মেয়ে, আপনার অনুমতি ছাড়া সে বিয়ের দিকে এক চুলও এগিয়ে যাবে না। নো চিন্তা, আমি তো রিমনের বিয়ের শপিং করতে যাব বলেছি। তৌফিক সাহেব বোকা বনে গেল। মুখটা থমথমে করে তিনি বসে পড়ল। অরিত্রাণ পিছনের দিকে হেলে বলল, আচ্ছা, একটা কথা জানার ছিল, ইহানকে এত আদরের সাথে আপনি বাঁচিয়েছেন কেন? আমি সাংবাদিক এবং বয়স্ক, সে হিসেবে তোমার মতো বোকা বা মাথা গরম মানুষ আমি নই। আমি চোখ পড়তে পারি। ওর চোখের মাঝে নিজের বাবার কাজের জন্য অনুতপ্ত বোধ কাজ করছিল। যে বাবার কাজে অনুতপ্ত সে নিজের কাজেও অনুতপ্ত হয়। কিন্তু তোমার মাঝে আমি কোনো অনুতাপ দেখতে পাচ্ছি না। ইমানের মৃত্যুর খবর কোনো কাগজে কেন ছাপানো হয়নি? তুমি তাকেও লাপাত্তা করেছ না? তৌফিকের কঠিন গলার কথায় অরিত্রাণ হাসল। কিছু সময় নীরব থেকে বলল, আমার মাঝে এমন কিসের কম আছে যে আপনি আমাকে এত অপছন্দ করেন? টাকার বা সম্মানের কোনোটিরই কমতি নেই, উল্টো সব বেশিই আছে। সবচাইতে বড় কথা, আমি এই শহরের সবচাইতে ধনী মানুষ। একজন বাবা হিসেবে মেয়ের জন্য আপনার যা যা চাই সবই আমার আছে। তবুও এত অপছন্দ কেন? তোমার মতো সব আছে এমন অনেকেই আমার মেয়েকে চায়, আমি কি সবার সাথে নিজের মেয়েকে বিয়ে দিব? না, আমি সেটা বলিনি। আপনি আপনার মেয়ের জন্য বিবেচনা করুন কে সেরা, তার হাতেই তাকে তুলে দিন। আমি সেরা চাই না, ভালো চাই। সেরা তো সবাই চেষ্টা করলেই হতে পারে, কিন্তু ভালো কয়জনে হয়? আপনার মতে আমি খারাপ? অরিত্রাণের কঠিন গলা। অরিত্রাণের কথা এড়িয়ে তৌফিক সাহেব বলল, আমার মেয়েকে কেন তুমি বিয়ে করতে চাও? এটা কেমন প্রশ্ন? আমি ওকে পছন্দ করি তাই বিয়ে করতে চাই। এটা কি আপনি বুঝতে পারছেন না? অরিত্রাণের কণ্ঠ শুনেই তৌফিক বুঝতে পারছে অরিত্রাণ রেগে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে অরিত্রাণ স্বাভাবিক হয়ে বসে। তৌফিক সাহেব বলে যাচ্ছেন, দেখো, তোমার দুনিয়া আমার মেয়ের দুনিয়া থেকে একদম ভিন্ন। তুমি রক্ত নিয়ে খেলতে পছন্দ করো, আমার মেয়ে রক্ত দিয়ে মানুষ বাঁচাতে ভালোবাসে। আমার মেয়ে ফুলের মতো কোমল হৃদয়ের, আর তুমি পাথরের ন্যায় কঠিন হৃদয়ের। তুমি নিজের নিয়মে চলতে পছন্দ করো, আমার মেয়ে অন্যের নিয়মে চলতে পছন্দ করে না। আমি বাবা হয়ে কখনো তাকে খাঁচায় বেঁধে রাখিনি, তাকে উড়তে দিয়েছি। সবচাইতে বড় কথা, আমার মেয়ে নিজেকে যতটা সাহসী দেখায় সে ততটা নয়। আমরা মিডল ক্লাস, তোমাদের মতো হাই ক্লাসের সাথে আমার মেয়ে পেরে উঠবে না। এর চাইতেও বড় কথা, আমি আমার মেয়েকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারি না। তুমি নিজেও নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ করতে পারো না। খুন করতে হাত কাঁপে না তোমার। হাজারো শত্রু তোমার,
বাবা হয়ে আমি আমার মেয়েকে তোমার মতো বিপদের হাতে তুলে দিতে পারি না। তাই আমার মেয়ের থেকে দূরে থাকো প্লিজ। আকুতি ভরা কণ্ঠে বলল তৌফিক। অরিত্রাণ দীর্ঘশ্বাস নিয়ে তৌফিকের দিকে তাকাল। তার চোখ লাল হয়ে উঠেছে। কয়েক সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে থাকে তৌফিকের দিকে। তৌফিক সাহেব চোখ সরিয়ে নেয় নিচের দিকে। অরিত্রাণ বলল, আপনার মেয়ে যদি আমাকে ভালোবেসে থাকে তবে আপনার সমস্যা কোথায়? সে যদি আমার মতো ভয়ঙ্কর মানুষের সাথে মানিয়ে নিতে পারে, আপনার এত প্রবলেম কেন? তৌফিক হাসল। এই হাসির কারণ ধরতে পারল না অরিত্রাণ। তিনি চোখ তুলে তাকায়। বলে, এটা মায়া। হয়তো সে তোমাকে পছন্দ করে, কিন্তু ভালোবাসে বলে আমার মনে হয় না। যদিও বাসে আমি, তবুও আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব না। এমন অনেক প্রেমের কাহিনী আছে, ভালোবাসা থেকেই বিয়ে হয়েছে, কিন্তু তারা কষ্টেও আছে। মেয়েরা আবেগী হয়। আমার মেয়ের দ্বারা আমি এই ভুল হতে দিব না। তুমি যদি অরিত্রাণ খান না হতে, আমি আমার মেয়ের ভালোবাসা মেনে নিতাম। কিন্তু তুমি মানুষটা কেমন এটা তুমিও জানো মিস্টার অরিত্রাণ খান। তৌফিকের শক্ত কণ্ঠ। আপনার মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমি নিচ্ছি। সে কখনো আমার সাথে থেকে কষ্ট পাবে না। আমার কোনো কিছুর অভাব নেই। আমি চাই আপনার মেয়ের হাতটা ধরতে। শুধু আপনার অনুমতি প্রয়োজন। আমি চাইলেই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারি। কিন্তু আপনার মেয়ে তাতে নারাজ। সে আপনাকে খুবই ভালোবাসে। সে চায় আমি আপনার মন জয় করে তাকে নিজের করি। কিন্তু সে কি জানে আপনি তার কথাটা ভাবছেনই না? আপনি তার ভালোবাসাকে মেনে নিবেন না। এসব জেনে তার কতটা খারাপ লাগবে আপনি জানেন? হ্যাঁ, আমি খুন করি, রাগী, মেজাজি, সবই আপনার মেয়েও জানে। তাহলে আপনার এত সমস্যা কোথায়? আপনার মেয়ের জন্য আমি সব করতে পারবো, তবুও আপনি মেয়েকে আমার হতে দিবেন না? রাগে অরিত্রাণ মুখ লাল হয়ে আছে। তৌফিক বলল, দেখ, তুমি যা যা করতে পারবে আমার মেয়ের জন্য, এটা অনেকেই করতে পারবে। অনেকেই আমার মেয়েকে পছন্দ করে। নানা দিক থেকে প্রস্তাব আসে। কেউই কিন্তু কম টাকার মালিক নয়। তাদেরও সব আছে। তোমার মতো বেশি না হলেও অনেক আছে। কিন্তু তারা তোমার মতো নয় অরিত্রাণ খান। তারা মানুষ খুন করে বেড়ায় না। তাদেরও সব আছে। তোমার চেয়ে এক ধাপ এগিয়ে তারা। তুমি আমার মেয়ের রূপের প্রেমে পড়েছ। ওর ওই চোখ সবার থেকে আলাদা। তোমার সবুজ চোখ ওর চোখ দেখেছে। তুমি রূপের রঙের প্রেমে ডুবে আছো। ঘোরের মাঝে আছো তুমি। এমন অনেকেই আছে। আমি কি সবার কথা মাথায় রাখতে পারি? তা তো সম্ভব নয়। এসব মায়া কেটে গেলে তুমিও আমার মেয়েকে ভুলে যাবে। তাই বলবো, ভুলার চেষ্টা করো। তৌফিকের কথায় আহত হয় অরিত্রাণ। চোখ জোড়া জ্বলজ্বল করে উঠেছে তার। রাগ আর নিয়ন্ত্রণে রাখতে পারল না সে। কঠিন স্বরে সে বলল, আপনার কি মাথা খারাপ? আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভুলার জন্য বাসিনি। আর রূপ দেখে নয়, ওর মনের সৌন্দর্যের প্রেমে আমি পাগল। সবার সাথে আমার তুলনা করতে পারেন না আপনি। আমি আপনার মেয়েকে বাকিদের মতো পছন্দের তালিকায় রাখিনি, ভালোবেসেছি। ভালোবাসা মানে বুঝেন? আমি গভীর প্রেমে পড়েছি আপনার মেয়ের। সে প্রেম এখন ভালোবাসায় রূপ নিয়ে আরও গভীর হয়েছে। আপনি বলছেন ভুলে যেতে? এত সহজ? আর রূপ? ওর ওই রূপ সারা জীবন তো থাকবে না। তখনও আমি একইভাবে ভালোবাসব তাকে। সব রূপ রঙে হয় না। আসল রূপ হয় চোখের। সেই রূপে আমি পাগল হয়েছি।
আপনি জানেন কয়েক মাসে আপনার মেয়ে আমার নিঃশ্বাস হয়ে উঠেছে। আমি পাগলের মতো প্রেমে পড়েছি তার। ওই চোখের নীল রঙের প্রেমে পড়িনি আমি। নীলের স্বচ্ছতার প্রেমে পড়েছি। আমি পাগলের মতো ভালোবাসতে পারবো আপনার মেয়েকে, সেটা কি সব ছেলেই পারবে? সবার সাথে কেন আমার ভালোবাসাকে গুলিয়ে ফেলছেন আপনি? কেন? অরিত্রাণের চিৎকারে ভেতরের সবাই দৌড়ে আসে। লাল হয়ে আছে তার চোখ। তৌফিক নিজেই ভয় মিলিয়ে যায়। গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অরিত্রাণ নিচের দিকে। চোখ হঠাৎ করেই জলজল করছে। তৌফিক সাহেব স্তব্ধ হয়ে তাকিয়ে আছে অরিত্রাণের নত দৃষ্টির দিকে। কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না। ভালোবাসায় তিনি নিজেও বিশ্বাসী। এই ভালোবাসা কত শক্তিশালী হয় তাও তিনি জানেন। ভালোবাসাকে কি বাধা দিয়ে জোর খাটিয়ে আটকে রাখা যায়? কিন্তু তিনি তো নিজের মেয়েকে ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে না। তিনিও নিজের মেয়েকে ভালোবাসে। অরিত্রাণের কথায় তার সব অস্তিত্ব যেন নড়ে বসেছে। আবার নতুন করে সব ভাবাচ্ছে তাকে। কে ভালো রাখবে তার মেয়েকে? কিভাবে তিনি নিজের মেয়ের ভবিষ্যৎ সুন্দর করবেন? মেয়েকে তিনি বড্ড বেশি ভালোবাসেন। অরিত্রাণ কি তার মেয়ের জন্য সঠিক হবে নাকি একটা মস্ত বড় ভুল? যদি ভুল হয়, তার মেয়ের সম্পূর্ণ জীবনের কি হবে? তৌফিক সাহেব বিচলিত হয়ে পড়েছে। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আজ তার মনে হচ্ছে বাবা হওয়া সহজ কথা নয়। বড্ড কঠিন এই ছোট শব্দের অর্থ। বাবাদের আসলেই খুব সাবধানী হতে হয়, বিশেষ করে মেয়ের বাবাদেরকে। তৌফিক আর বসলেন না। দ্রুত পায়ে উঠে রুম ত্যাগ করলেন। অরিত্রাণ চোখ তুলে একবার তৌফিকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনটা আজ তার আহত হয়ে আছে। যতটা সহজ সে ভেবেছিল ততটা সহজ সবকিছু না। তৌফিক সাহেব কখনোই তাকে মেনে নিবে না। কখনোই না। কি করবে সে? পরিজা তার কাছে কোনো জিনিস না, অস্ত একটা জীবন তার। এই মেয়েকে ছাড়া তার বেঁচে থাকতে কষ্ট হবে। শুধু কষ্ট হলেও চলতো, সে তো বাঁচবেই না। এখন এই মুহূর্তে তার এটাই মনে হচ্ছে। কে বলেছে তোমাকে ছাড়া আমি বাঁচব না? কথাটা শুধু শুটিংয়ের ডায়লগ। তার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। বাকিটা তো সে ভাবতেই পারছে না। অরিত্রাণের মুখের সামনে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াসেনাত। অরিত্রাণের দৃষ্টি স্থির। ওয়াসেনাতের চোখের দিকে তাকিয়ে আছে সে। ফুটবল চোখ, আহত দৃষ্টি। মনের আহত ভাব যেন তার সবুজ চোখে ভর করেছে খুব করুণভাবে। ওয়াসেনাত অবাক হয় সেই চোখের জলজল করা ভাব দেখে। অরিত্রাণের চোখ কি কাঁদছে? কান্নারা কি চোখ বেয়ে নামতে চাচ্ছে? হয়তো চাচ্ছে, কিন্তু নামতে পারছে না। অরিত্রাণ তো কাঁদতে জানে না। কঠিন হৃদয়ের এই এক সমস্যা। কান্নারা আসে না চোখ বেয়ে। চলবে।